এই ছেলে তোর টুনটুনি দেখা যেতেছে, তাড়াতাড়ি প্যান্টের চেন লাগা। রাস্তার পাশে দাঁড়িয়ে হিসু করতেছে সাগর। পাশ থেকে একটা মেয়ে বলে উঠল এই কথা। সাগর আশেপাশে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে কয়েকটা মেয়ে। তাদের মেয়ে বললেও ভুল হবে, গায়ে ছেলেদের পোশাক। এটা দেখে সাগর বলতে লাগলো, ভাইয়া, আমার টুনটুনি দেখা যাইতেছে, এটা তো আমিও দেখতেছি। প্যান্টের ভিতর থেকে যদি টুনটুনিটা না বের করে হিসু করি, তাহলে তো বুঝতেই পারছেন কি হবে। সেটা না হয় বুঝতে পারলাম, তার আগে এটা বল, তুই আমাদের ভাইয়া ডাকলি কেন? আমাদের কোন অ্যাঙ্গেল থেকে ভাইয়া মনে হয়? আপনাদের পরনে তো ছেলেদের ড্রেস, তাই তো বোঝা যাইতেছে আপনারা ছেলে। তবে এখন তো নতুন যুগ এসেছে, হিজড়ারাও তো মেয়ে হয়ে ছেলেদের ড্রেস পরে, তার মানে আপনারা হিজড়া। এটা বলতেই আফরিন এবং তার সাথে সব বান্ধবীরা মিলে দিল সাগরকে দৌড়ানি। এইদিকে সাগর কোনোরকম তার জীবনটা হাতে নিয়ে কলেজের ভিতর ঢুকে গেল। দৌড়াতে দৌড়াতে চলে আসলো ক্লাসরুমে। শেষ বেঞ্চে বসে হাঁপাচ্ছে এমন সময় আফসানা এসে বলতে লাগলো, এই তোর কি হয়েছে রে? হ্যাঁ, এইভাবে পাগলা কুকুরের মতো দৌড়তে দৌড়তে কলেজে ঢুকলি কেন? ঢুকবো না তো কি করব? রাস্তায় যদি থাকতাম তাহলে মেয়েগুলো না, থুক্কু হিজড়াগুলো আমাকে ধরে মেরেই ফেলতো। মানে কি বলছিস? আমি কিছুই বুঝছি না। এই এলাকায় হিজড়া আসবে কোথা থেকে? গত 2 বছরে তো একটা হিজড়া চোখে দেখলাম না, আর তুই বলছিস হিজড়া তোকে দৌড়ানি দিয়েছে? আরে ওইগুলো হিজড়া না, ওইগুলো মেয়ে, কিন্তু ছেলেদের পোশাক পরেছে। আমি তাদের হিজড়া বলাতে তারা অনেক রেগে গিয়ে আমাকে দিয়েছে দৌড়ানি। ভালো হয়েছে। এখন যদি কোনো রকম খবর পাই তুই এই কলেজে পড়িস, তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? রে দোস্ত, একমাত্র তুই পারবি আমাকে বাঁচাতে। এই দেখ, আমার প্রাণ ভ্রমরা এখনো দুক দুক করে কাঁপতেছে। কুত্তা একটা! থাক তুই এখানে, আমি ক্যান্টিন থেকে আসছি তোর জন্য পানি নিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। আফসানা চলে গেল ক্যান্টিনে। এইদিকে সাগর বেঞ্চে মাথা নিচু করে চোখ বন্ধ করে শুয়ে আছে। আফসানা ক্যান্টিনে প্রবেশ করতেই পাশের টেবিলে বসা আফরিন এবং তার গ্যাং এর মুখে কিছু কথা শুনে চমকে গেল আফসানা। চলুন শুনে আসি কি কথা বলতেছে তারা। আজকে যদি ওই শালাকে পাইতাম তাহলে তাকে এইখানে জ্যান্ত কবর দিয়ে দিতাম। শালা আমাদেরকে হিজড়া বলেছে। কিন্তু আফরিন, তার পরনে তো ছিল এই কলেজের পোশাক। হয়তো সে এই কলেজে পড়ে। একদিন না একদিন দেখা পেয়ে যাব তার। খাঁচার পাখি তো ধরা দিতেই হবে। আমাদের কাছে না ধরা দিলে তার কি হবে সে নিজেও জানে না। প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে টক্কর দিয়েছে, তার ফল ভালো হবে না। চল এখন ক্লাসে যাই। হুম, চল যাই তাহলে। আফরিন তার গ্যাং নিয়ে চলে গেল। এদিকে আফসানার কলিজার পানি পুরাই শুকিয়ে কাঠ হয়ে গেছে। দোকান থেকে এক বোতল পানি নিয়ে ঢুকঢুক করে খেয়ে নিল আফসানা। এদিকে আফসানা পানি আনতে দেরি করতে সাগর তার ক্লাসরুম থেকে উঠে চলে আসলো ক্যান্টিনে। আফসানাকে বসে থাকতে দেখে সাগর বলতে লাগলো, কি রে, তুই সেই কখন আসলি পানি নেওয়ার জন্য? এখনো পানি নিয়ে যাস নাই কেন? এইদিকে তো আমার প্রাণ যায় যায় অবস্থা। তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস রে সাগর? তোকে তো মরতে হবে এখন। প্রিন্সিপাল স্যারের মেয়েকে তুই হিজড়া বলেছিস? হ্যাঁ, এখন তোর কপালে কি আছে আল্লাহ ভালো জানে। মানে কি যা তা বলতেছিস তুই? প্রিন্সিপাল স্যারের মেয়েকে আমি হিজড়া বলেছি? তওবা তওবা, এখন আমার কি হবে? বান্ধবী আমাকে তো কলেজ থেকে বের করে দিবে। তুই সাবধানে থাকিস সাগর। প্রতিদিন মুখে মাস্ক পরে আসবি, যাতে তাদের গ্রুপের কেউ তোকে না চিনতে পারে। চিনতে পারলে তুই শেষ এইখানেই। চল এখন ক্লাসে যাই, কপালে যা লেখা আছে তাই হবে। সাগর আর আফসানা চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে আফসানা আর সাগর চলে গেল ক্যান্টিনে। দুজন সামনাসামনি বসে সিঙ্গারা আর পুরি খাচ্ছে। এদিকে আফরিন ও তার গ্যাং নিয়ে প্রবেশ করলো ক্যান্টিনের ভিতরে। সাগরের ঠিক পিছনের চেয়ারে বসে আফরিন এবং তার বান্ধবীরা। এমন সময় আফরিন বলে উঠল, আমেনা, মারিয়া, রুনা, তোরা পুরো কলেজ তন্ন তন্ন করে খুঁজে বেড়া, দেখ সে কোথায় আছে। তাকে আমার খুবই প্রয়োজন। সে আমাকে এইসব বলেছে। যতক্ষণ পর্যন্ত তাকে কিছু না করতেছি ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তিতে এক জায়গায় বসবে না। আর খুঁজতে হবে না, খাঁচার পাখি খাঁচায় সেই বন্ধু হয়েছে, তোর পিছনেই বসে আছে পাখি। মারিয়ার কথা শুনে আফরিন তার চেয়ার থেকে উঠে সাগরের কাছে চলে আসলো। এদিকে সাগর কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে আর সিঙ্গারা খাচ্ছে।
তার সামনে যে আফরিন এসে দাঁড়িয়েছে এটা সে খেয়াল না করে বলতে লাগলো। আরে ভাই, টাকা তো আমি দিয়েই যাব, এত পাগল হইতাছো কেন? যাও, আরো কয়েকটা সিঙ্গারা আর সস নিয়ে আসো। সাগরে তুই সিঙ্গারা পরে খাস, এখন নিজের জীবন বাঁচা, আমি গেলাম রে। এই বলে আফসানা চলে গেল ওইখান থেকে। এইদিকে সাগর সামনের দিকে তাকাতেই দেখতে পেল আফরিন দাঁড়িয়ে আছে। আফরিনকে দেখে সাগর মুচকি হাসি দিয়ে বলতে লাগলো। আরে আপু, দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনাকে পুরি সিঙ্গারা খাওয়াবো বলে। রাখ তোর পুরি সিঙ্গারা খাওয়ানো, চল আমাদের সাথে। এখন তোকে পুরি সিঙ্গারা বানিয়ে আমি নিজে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে সাগরের শার্টের কলার ধরে আফরিন নিয়ে যেতে লাগলো বাহিরে। আফরিনের সাথে তার সকল বান্ধবীরা আছে। সাগরকে টেনে টেনে নিয়ে যাইতেছে আফরিন, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে সাগর সেটা বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর সাগরকে নিয়ে চলে আসলো তিনতলা ফাঁকা একটা রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আফরিন বলতে লাগলো। রাস্তায় কি যেন বলেছিলে আমাকে? এখন হ্যাঁ মনে পড়েছে, আমি দেখতে হিজড়ার মতো, তাই না? এখন দেখ তো আমার সব কিছু ঠিকঠাক আছে নাকি। মানে কি দেখবো আমি? আর আপনার সব কিছুই ঠিক আছে, তবে ছেলেদের ড্রেস পরেছেন তাই একটু হিজড়াদের মতো লাগতেছে, হি হি হি। এই তোর তো সাহস কম না, আমাকে আবারও হিজড়া বলিস? তোকে চাইলে এক্ষুনি এই কলেজ থেকে বের করে দিতে পারবো আমি, জানিস তুই? তা তো জানি, তবে আমি আর কখনোই আপনাকে হিজড়া বলবো না। সরি আপু, এই যে আপনার কান ধরতেছি, এই আপনার গাল ধরতেছি, এই আপনার ঠোঁটে কিস করে বলতেছি, আর কখনোই হিজড়া বলবো না। এ বলে সাগর আফরিনের ঠোঁটে কিস করে দিল এক বহুদর। আফরিন ভাবতেও পারে নাই যে সাগর এমন একটা কাজ করবে তার সাথে। কি রে আফরিন, এটা কি হলো? ছেলেটা তোকে কিস করে চলে গেল আর তুই কিছুই বললি না তাকে? আমিও বুঝতে পারছি না, হঠাৎ সে আমার কাছে আসাতে আমার কি এমন হয়ে গেছে যে আমি তাকে কিছুই করতে পারলাম না। তবে ছেলেটা কিন্তু সেই ফাজিল, কি বলিস তোরা? ঠিক বলেছিস, চল এখন ক্লাসে যাই, আর দুইটা ক্লাস করে না হয় বাড়িতে চলে যাব। চল যাই তাহলে। আফরিন আর কিছু বলল না, সবাই চলে গেল ক্লাসরুমে। এদিকে সাগর দৌড়াতে দৌড়াতে চলে আসলো তার ক্লাসরুমে। সাগরকে এভাবে দৌড়াতে দেখে তার ম্যাডাম বলতে লাগলো। কি ব্যাপার সাগর, কোথায় থেকে এইভাবে দৌড়াতে দৌড়াতে আসলে? আসলে ম্যাম, একটু দেরি হয়ে গেছে ক্যান্টিনে। আপনার ক্লাস মিস করার মতো ছেলে নাকি আমি বলেন তো? ম্যাম, আপনাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। তুমি তো গুড স্টুডেন্ট, তোমার মতো ছাত্র থাকলে আর কি লাগে। যাও সিটে গিয়ে বসো, আর ধন্যবাদ আমার সৌন্দর্যের প্রশংসা করার জন্য। সাগর তার ম্যাডামকে একটু পাম দিয়ে চলে গেল ক্লাসরুমে। আসলে সাগর একটু ফাজিল, এটা সবাই জানে। তবে যার সাথেই কথা বলুক না কেন, কয়েক মিনিটের মধ্যে তাকে তার প্রতি আকৃষ্ট করে ফেলে। ফাহমিদা ম্যাডামের ক্লাস শেষ হতে ম্যাডাম সাগরের কাছে এসে বলতে লাগলো। সাগর, কালকে তো টেস্ট পরীক্ষা তোমাদের, রাতে আমার বাসায় চলে আইসো, তোমাকে একটু ভালোভাবে পড়িয়ে দেবো নে। ঠিক আছে ম্যাম, আমি 7টার দিকে আপনার বাসায় চলে যাব। সাগর সব ক্লাস শেষ করে আফসানার হাত ধরে যে কলেজের গেট পার হতে যাবে, এমন সময় পিছন থেকে আফরিন সাগরের শার্টের কলার টেনে ধরে বলতে লাগলো। এই তুই আমার সাথে চল, তোর সাথে কাজ আছে একটু। আপু, আমার তো খুব ক্ষুধা লাগছে, আমি বাসায় যাব এখন। বাসায় না গেলে আম্মু আবার চিন্তা করবে। তোর আম্মুর নাম্বার দে, আমি কথা বলতেছি। আর এই মেয়ে আমাদের সামনে তুমি ওর হাত ধরে আছো, তোমার শরম করতেছে না একটুও? শরম করবে কেন? সে আমার বেস্ট ফ্রেন্ড, আমি তার হাত ধরতেই পারি, স্বাভাবিক ব্যাপার। আর সে আপনার সাথে যাবে না, সে বাসায় যাবে এখন। আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে সে আমার সাথেই যাবে, সো আমার সাথেই যাবে, কেউ আটকাতে পারবে না। মারিয়া, এই মেয়েটাকে কিছু ক্যাডবেরি দিয়ে বলে দে যাতে বাসায় চলে যায়। এই নাও, তুমি এইগুলো খাইতে খাইতে বাসায় চলে যাও। এই ছেলেটার সাথে আমাদের একটু মিটিং আছে, পার্সোনাল মিটিং। আফসানা আর কিছু বলল না, ওইখান থেকে চলে গেল বাসায়। এদিকে আফরিন তার বাইকের পিছনে সাগরকে উঠিয়ে নিয়ে চলে আসলো একটা রেস্টুরেন্টে। সাগরের হাত ধরে ভিতরে প্রবেশ করলো আফরিন এবং তার বান্ধবীরা। একটা টেবিলে বসে পড়তে সাগর বলতে লাগলো। আমি এখন কিছুই খাবো না, আমাকে বাসায় যেতে দেন, আমি বাসায় যাব। আমি বাসায় যাব। আম্মু গো,
তোমার পিচ্চি নাবালক বাচ্চা ছেলেটাকে একা পেয়ে নির্যাতন করতেছে। এই চুপ করবি নাকি এই ছুরি দিয়ে তোর মুন্ডুটা ফেলে দেবো মাটিতে? আম্মু আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে। আমাকে নিয়ে যাও এইখান থেকে। তুই তো একটা বাচ্চা ছেলে রে, কিন্তু তোর টুনটুনি এত বড় হলো কিভাবে এটা বলতো? মানে আপনি আমার টুনটুনিও দেখে ফেলেছেন? আম্মু গো, এটা মানুষ না গো, এটা একটা জিন। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, না হলে আমাকে এখনই নিয়ে যাবে। এই চুপ, এত বেশি কথা বলিস কেন? চুপচাপ বসে থাক। এখানে বেশি কথা বললে তোর খবর আছে, এই বলে দিলাম। কি খাবি সেটা বল। সাগর তার 2 হাত 2 গালে ধরে বলতে লাগলো। আমি খাবো দুধ। মানে কি বলতেছিস? মানে হচ্ছে মিল্ক খাবো আমি। এনে দাও। ওয়েটার, এক প্যাকেট মিল্ক কিনে দেন তো। ম্যাম, আমাদের স্টকে মিল্ক নেই, সব শেষ হয়ে গেছে। ও আচ্ছা, কি রে, অন্য কি খাবি বল। আমি কিছুই খাবো না, এখন আমাকে বাসায় দিয়ে আসেন। সন্ধ্যায় আবার ফাহমিদা ম্যামের বাসায় যাইতে হবে। ওনার বাসায় যাইতে হবে কেন? টুইঙ্কেল টুইঙ্কেল খেলার জন্য যাব। এই, আমাকে কি তোর বউ মনে হচ্ছে যে আমার সাথে মজা করবি তুই? যেটা প্রশ্ন করেছি এটার উত্তর দে। ওনার বাসায় কেন যাবি? কালকে আমাদের টেস্ট পরীক্ষা, তাই যাইতে হবে। ম্যাম কিছু সাজেশন দিবে, ওইগুলো পড়ার জন্য। কারো বাসায় যাইতে হবে না, আমি তোকে পড়াবো। তোর বাসার ঠিকানাটা দে। আমার বাসার ঠিকানা তুলে নেন খাতায়। বাসার হোল্ডিং নম্বর 112, মজিবুর টাওয়ার, 12 তলা, 303 নাম্বার রুমটাই হচ্ছে আমাদের রুম। সত্যি বলেছিস? সত্যি বলছিস তো নাকি মিথ্যা বলছিস? মিথ্যা বলতে যাব কেন, সত্যি বলছি। এখন আমাকে ছেড়ে দেন, আমি বাসায় যাব। 5টা বেজে গেছে। আবার আমার বন্ধুরা অপেক্ষা করতেছে খেলার মাঠে। এই নে 1000 টাকা, গাড়ি ভাড়া দিয়ে চলে যা। আর কিছু খাইতে মন চাইলে কিনে খাস। সাগর একটা মুচকি হাসি দিয়ে চলে গেল ওইখান থেকে। এদিকে মারিয়া, আমিনা, রুনা কিছুই বুঝলো না আফরিন কেন এমনটা করলো। কিরে আফরিন, তুই এমনটা করলি কেন এই ছেলের সাথে? অন্যান্য কোনো ছেলে যদি এসব বলতো তাহলে তো তাকে মেরে হাত পা ভেঙে ফেলতি। ছেলেটার মধ্যে কি যেন আছে, দেখিস না বারবার কাছে গেলে কেমন যেন হয়ে যাই আমি। বুঝতে পারছি তুই ছেলেটার প্রেমে পড়ে গেছিস, তাই না রে? পাগল হয়ে গেছিস নাকি তুই? ছেলেটা আমার থেকে 2 বছরের জুনিয়র। আমার বয়স, তার বয়সটা একটা খেয়াল কর, অনেক পার্থক্য আছে। এইসব বয়স আর ক্লাস দিয়ে কিছুই হয় না। কথায় আছে না, সিনিয়র আপু যদি রাজি হয় জুনিয়র ছেলেরাও লাইন মারতে পাগল হয়। সো এটা হচ্ছে সেই জিনিস। তবে ছেলেটার মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি ঘুরে বেড়ায়। এটা তো আমিও দেখলাম। এতগুলো খাবার থাকতে সে আমাকে বলেছে মিল্ক খাবো। এখন না হেসে বাসায় চল। আর তুই কি সন্ধ্যায় তার বাসায় যাবি নাকি? শিওর নেই, যাইলেও যাইতে পারি আবার নাও যাইতে পারি। ও আচ্ছা। আফরিন এবং বাকি সবাই চলে গেল বাসায়। এদিকে সাগর একটা ললিপপ খাইতে খাইতে চলে গেল খেলার মাঠে। সব বন্ধুদের সাথে ক্রিকেট খেলে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মিসেস বিলকিস বেগম এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে সাগরের কান ধরে টেনে বলতে লাগলো। কিরে, সারাদিন কোথায় ছিলি তুই? সেই সকাল 10টায় বের হয়েছিস কলেজের জন্য, এখন বাসায় ফিরলি? আর বলো না আম্মু, রাস্তায় সকালে পাগলা কুকুর দৌড়ানি দিয়েছিল, পরে কোনো রকম জীবনটা বাঁচিয়ে ফিরছি আমি। হয়েছে, আর কিছু বলতে হবে না। আফসানা আমাকে সব বলেছে। যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি টেবিলে। আসতেছি আম্মু এখনই। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এসে দেখে আফসানা বসে আছে সোফায়। আফসানাকে দেখে সাগর বলতে লাগলো। কি রে, তুই কখন আসলে এখানে? এই তো মাত্র আসলাম। তার আগে বলতো, আফরিন আপু তোকে কোথায় নিয়ে গেছিল? রেস্টুরেন্টে নিয়ে গেছিল আমাকে, পরে আমি বুদ্ধি করে মিল্কের কথা বলেছি, কিন্তু ওই রেস্টুরেন্টে মিল্ক ছিল না, তাই তো আমাকে ছেড়ে দিয়েছে। ভালো করেছিস। এখন খাবার খেলে। ফাহমিদা ম্যাডাম আমাকে ফোন দিয়েছিল, তোর ফোন বন্ধু পেয়েছে, তাই বলেছে যাওয়ার জন্য দুজনকে। সাগর খাবার খেয়ে আফসানাকে নিয়ে চলে আসলো নিচে। এদিকে আফরিনও রিক্সা থেকে নামতেই দেখতে পেল সাগর আর আফসানা রিক্সায় উঠতেছে। তাই তাড়াতাড়ি করে রিক্সাটা থামিয়ে দিয়ে বলতে লাগলো। কিরে, কোথায় যাইতেছিস তুই? আরে আপু, আপনি এখানে?
এই সন্ধেবেলা কি করেন? আমি কি করি এটা কোনো কথা না, তার আগে আমার প্রশ্নের উত্তর দে। এখন কোথায় যাইতেছিস তুই? এখন আমি যাইতেছি ফাহমিদা ম্যাডামের বাসায়। ম্যাডাম ফোন দিচ্ছে যাওয়ার জন্য। কারো বাসায় যেতে হবে না। আর এই মেয়ে, তুমি সব সময় ওর সাথে লেগে থাকো কেন? তাকে একা ছাড়তে পারো না? তাকে একা ছাড়লে যে অন্য কেউ নিয়ে যাবে, তাই তো একা ছাড়ি না, সব সময় পাশে পাশে রাখি। আজ থেকে আমি ওর দেখাশোনা করব। আর চল তোরা, আর চল তোর বাসায় যাব এখন। যা পড়ানোর দরকার আমি পড়াবো, অন্য কোথাও যাইতে হবে না। আমি আপনার কাছে পড়ব না, আমি ফাহমিদা ম্যাডামের কাছে পড়ব। আপনি শুধু আমাকে বকা দেন, আর ফাহমিদা ম্যাডাম কত আদর করে আমাকে পড়ায়। বাসায় চল, এরপর দেখতে পারবি আদর করে পড়াই নাকি পড়াই না। এই বলে সাগরের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল সাগরদের বাসার সামনে। কলিং বেল দিতেই বিলকিস বেগম এসে দরজা খুলে দিল। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে তুই না পড়তে গিয়েছিলি, তাহলে আবার চলে আসলি কেন? আন্টি, আজ থেকে আমি সাগরকে পড়াবো। তুমি কে মা? ধরে নিতে পারেন আজ থেকে সাগরের টিচার আমি। সাগর চলো তোমার রুমে। সাগর আফরিনকে নিয়ে চলে গেল তার রুমে। পড়ার টেবিলে বসতেই আফরিন গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো টেবিলের সামনে। ফাহমিদা ম্যাডাম তোকে কিভাবে আদর করে পড়ায় আমাকে একটু দেখাতো। এটা আমি দেখাতে পারবো না, তবে ফাহমিদা ম্যাডাম অনেক হট আর দেখতেও অনেক সুন্দর। আমার থেকেও সুন্দর নাকি যে তুই তাকে পছন্দ করিস? তোমার থেকেও সুন্দরী ফাহমিদা ম্যাডাম। তুমি তো আমাকে কথায় কথায় চর মারো। আজকে কতগুলো চর মেরেছো, গাল একেবারে ফুলে আলু হয়ে আছে। কাছে একটু আদর করে দেই, তাহলে সব ঠিক হয়ে যাবে। এ বলে আফরিন সাগরের মাথা চেপে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর আফরিন সাগরকে ছেড়ে দিয়ে পাশের চেয়ারে বসে পড়ল। দুজন বসে পড়তেছে। বেশ কিছুক্ষণ পড়ার পর সাগর আফরিনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনি হঠাৎ আমার বাসায় আসলেন কেন? হঠাৎ তোমার বাসায় এসেছি কারণটা আমি নিজেও জানি না। যেগুলো পড়া দিয়েছি এগুলো পড়লে আশা করি পরীক্ষায় পাশ করবে। এখন আমি তাহলে যাই, কালকে কলেজে দেখা হবে। ঠিক আছে, যাও তাহলে। আফরিন চলে গেল নিচে। এদিকে বিলকিস বেগম বসে আছে সোফায়। আফরিনকে নামতে দেখে বলতে লাগলো, মা তুমি একটু সোফায় বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনতাছি। না আন্টি, আমি আজকে কোনো কিছুই খাবো না। অনেক রাত হয়ে গেছে, আমি বাসায় যাই এখন, না হলে আব্বু আম্মু চিন্তা করবে। তা কি করে হয়, তুমি আজকে আমাদের বাসায় প্রথম আসলে, কিছু না খেয়ে চলে যাবে? আবার অন্যদিন আসলে না হয় খাবো, আজকে তাহলে আমি যাই। আফরিন চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই আফরিনের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, সারাদিন বাইরে বাইরে থাকিস? তোকে তো কেউ বিয়ে করবে না। এভাবে যদি তুই বাইরে বাইরে থাকিস তাহলে তোর আব্বু মানুষকে কি জবাব দিবে? এখন তো বয়স হয়েছে, আমাদের কথা মতো একটু চলাচল কর। আম্মু, তুমি এত চিন্তা করো কেন আমাকে নিয়ে? আমার পছন্দ মতো ছেলে পাইলে বিয়ে করব। সেই আশায় তুই বসে থাক। বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, তোর বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়েও আছে। এখনো পর্যন্ত আমরা নানা নানির ডাক শুনতে পাইনি। একবার যে বলতেছি বিয়ে কর বিয়ে কর, কিন্তু তুই তো বিয়ে করবি না। পছন্দ মতো কবে পাবি ছেলে? আশা করতেছি পেয়ে গেছি। আমি আর কিছুদিন অপেক্ষা করো, তারপর আমি তোমাদের নিয়ে তাদের বাসায় যাব। তখন না হয় আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে। ঠিক আছে, যা তাহলে রুমে। আফরিন চলে গেল তার রুমে। এদিকে সাগর পড়া শেষ করে নিচে যেতেই বিলকিস বেগম বলতে লাগলো, সাগর মেয়েটা কে রে? আর বলো না আম্মু, এই মেয়েটা আমার পিছনে লেগে আছে। মেয়েটা প্রিন্সিপাল স্যারের মেয়ে, অনেক গন্ডি, যার তার সাথে মারামারি করে, রাস্তাঘাটে যাকে পায় তাকে ইফটিজিং করে। ও তাহলে তো খুব সাংঘাতিক মেয়েটা। আচ্ছা খাবার টেবিলে বস, তাহলে তুই খাবার দিতেছি। সাগর খাবার টেবিলে বসতে তার আম্মু খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে সাগর চলে গেল তার রুমে। এমন সময় টুং করে মেসেজ আসলো সাগরের ফোনে। ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। সাগর মেসেজের রিপ্লাই দিতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আমি আফরিন বলতেছি।
রাত বাজে 12টা, এখনো ঘুমাস নাই কেন? এই তো একটু পর ঘুমিয়ে যাব। আপনি আমার নাম্বার কোথায় থেকে পাইলেন? যেখান থেকেই পাই না কেন, তাতে তোর কি? এখন ফোনটা রেখে চুপচাপ ঘুমাও। কালকে সকাল 10টার মধ্যে যাতে তোকে দেখতে পাই কলেজে। ঠিক আছে, দেখতে পাবেন। এ বলে সাগর ফোনটা রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আফসানার ডাকে ঘুম ভাঙল সাগরের। কি রে সাগর, 9টা বেজে গেছে, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ, আবার আজকে পরীক্ষা আছে তো। উঠতেছি। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে, খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলো। কলেজের জন্য রেডি হয়ে দুজন একটা রিক্সা করে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে আফরিন সাগরের কলার টেনে ধরে বলতে লাগলো। এই তুই এখানে দাঁড়া, আর তুমি ক্লাসে যাও। সাগর একটু পর যাবে। আমি সাগরকে ছাড়া যাব না, চল সাগর আমার সাথে। তোকে যেতে বলছি না এখান থেকে? না গেলে অন্য ব্যবস্থা করব বলে দিলাম। আপনি প্রিন্সিপাল স্যারের মেয়ে হয়েছেন বলে সব সময় আপনার বাবার পাওয়ার দেখাতে পারবেন না একদম। এখন যদি সাগরকে না ছাড়েন তাহলে আমি আপনার বাবার কাছে বিচার দিতে বাধ্য হব, আর বলবো যে আপনি প্রতিদিন আমাদের ইফটিজিং করছেন। ছেড়ে দে আফরিন, তাদের এখন আর আটকিয়ে রাখার দরকার নেই। সাগর তুমি যাও। সাগর আর আফসানা চলে গেল। এদিকে আফরিন তো রেগে পুরো লাল হয়ে গেছে। আফরিনকে এত রাগতে দেখে মারিয়া বলতে লাগলো। তুই তো রাগ করছিস কেন? বুঝলাম না, ছেলে তো তোর কিছু হয় নাই, তাহলে তোর রাগ করার কোনো কারণ নেই এখানে। তাই তো, আমার রাগ করার তো কোনো কারণ নেই। আমি কেন রাগ করতেছি? ছেলেটা না তো আমার কিছু লাগে, না আমি ওর কিছু লাগি। আফরিন নিজেকে শান্ত রেখে চলে গেল ক্লাসরুমে। এদিকে সাগর আর আফসানা বসে আছে বেঞ্চে। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলো ফাহমিদা ম্যাডাম। সাগরের কাছে এসে বলতে লাগলো। কি ব্যাপার সাগর, কালকে আমাদের বাসায় আসো নাই কেন? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছিল? না ম্যাম, কোনো সমস্যা হয় নাই, একটু মাথা ব্যথা করছিল তো তাই আর কি যাইতে পারি নাই। ও আচ্ছা, ভালোভাবে পরীক্ষা দিবে দুইজন। ইনশাল্লাহ ভালোভাবেই দিব, চিন্তা করবেন না ম্যাম। ফাহমিদা ম্যাডাম সবাইকে খাতা আর প্রশ্ন দিয়ে চলে গেল সামনে। সবাই পরীক্ষা দিতেছে। পরীক্ষা শেষ করে সাগর আর আফসানা চলে গেল ক্যান্টিনে। দুজন বসে কফি খাচ্ছে আর কথা বলতেছে। এমন সময় আফরিন আসলো। সাগরকে কিছু বলতে যাবে কিন্তু বলতে পারলো না, সামনে আফসানা থাকার কারণে। কিছু বলবে আপু? না, কিছু বলবো না। পরীক্ষা কেমন হয়েছে তোর? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যা পড়িয়েছিলে তাই এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সাগর আফরিনকে ধন্যবাদ দিয়ে ওইখান থেকে চলে গেল দুজন। ক্লাসরুমে আসতেই শুনতে পেল যে আজকে আর ক্লাস হবে না, তাই সাগর আর আফসানা চলে গেল বাহিরে। সাগর চল, আজকে তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবি এই ভর দুপুর বেলা? চল তো, আগে গেলে দেখতে পারবি কোথায় যাই আমরা। সাগর আর আফসানা চলে গেল গেটের কাছে। গিয়ে দেখে আফরিন এবং তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। তাদের দেখে আফরিন কিছুটা দূরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার জন্য একটা রিক্সা আসলো। সাগর আর আফসানা রিক্সায় উঠে যেন কোথায় চলে যেতে লাগলো। এদিকে আফরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছে। আচ্ছা আফরিন, একটা কথা বলতো, তুই কি সাগরকে ভালোবেসে ফেলেছিস নাকি? আমি সত্যি বলতে জানি না সাগরকে ভালোবেসে ফেলেছি নাকি ভালোবাসি নাই, তবে সাগরকে অন্য কোনো মেয়ের সাথে আমি দেখতে পারি না। তার মানে তুই সাগরকে ভালোবেসে ফেলেছিস? তাই তোর আমার লাগছে। আর সাগর আফরিন দুজনেই বেস্ট ফ্রেন্ড, ওরা ঘোরাঘুরি করতেই পারে, তুই তো চিন্তা করিস কেন? জানি না রে, আমার ভালো লাগতেছে না। আমি বাসায় যাই রে, পরে কথা হবে তোদের সাথে। এ বলে আফরিন চলে আসলো বাসায়। এদিকে সাগর আর আফসানা চলে গেল নদীর পাড়ে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা কফি শপে এসে বসতেই আফসানা বলতে লাগলো। সাগর, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো তুই? আরে রাগ করবো কেন, আজব তো। তুই আমাকে তো কত কথাই বলেছিস, কোনোদিন দেখেছিস আমি রাগ করেছি তোর পরে? তা দেখি নাই, তবে তুই যদি রাগ করিস তাই জিজ্ঞেস করে নিলাম। রাগ করবো না, বল কি বলবি তুই? সাগর, আমি তোকে খুব ভালোবাসি, প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ আফসানা, সত্যি বলতে আমি তোকে কখনোই ওই নজরে দেখি নাই।
আমি তোকে ভালোবাসতে পারবো না রে। সরি, আমাকে মাফ করে দিস। তাহলে তুই কাকে ভালোবাসিস আমাকে বল, আমি তার সাথে তোর রিলেশন করিয়ে দেব। আমি কাউকেই আপাতত ভালোবাসি না। আমি তোকে বেস্ট ফ্রেন্ড মনে করি, এর বেশি কিছু না। তুই চাইলে আমরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারবো। আর যদি না চাস তাহলে আমি নিজেই তোর থেকে দূরে সরে যাব। দূরে সরে যাওয়ার দরকার নেই, বেস্ট ফ্রেন্ড ছিলাম, থাকবো। তবে আফসোস থেকে যাবে সব সময়, তোকে ভালোবেসেছি কিন্তু নিজের করে পেলাম না। বাদ দে তো এসব, চল এখন বাসায় যাই, বিকাল হয়ে গেছে। আবার আজকে ক্রিকেট ম্যাচ আছে, তোকে বাসায় নামিয়ে দিয়ে ক্রিকেট খেতে যাব। আজকে আমি তোর খেলা দেখবো, একেবারে সন্ধ্যায় তোর সাথে বাসা যাব। চল যাই তাহলে এখন। খেলা শুরু হতে দেরি হবে, তুই কলেজ ড্রেস চেঞ্জ করে এরপর এই জায়গায় চলে আসিস, তাহলে আমার খেলা দেখতে পারবি। ঠিক আছে, চল তাহলে যাই আমরা। সাগর আর আফসানা চলে গেল মাঠের কাছে। সাগর তার সকল কিছু আফসানার হাতে দিয়ে দিল আর বলতে লাগলো, আমার বাসায় একটু কষ্ট করে দিয়ে আসিস, আমি গেলাম এখন। এই বলে সাগর চলে গেল। এদিকে আফসানাও ওইখান থেকে চলে আসলো বাসায়। আফসানারা থাকে 304 নাম্বার রুমে, সাগরদের পাশের রুমে। তাই যাওয়ার সময় আফসানা সব দিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো সাগরের খেলা দেখতে। দীর্ঘ 2 ঘন্টা খেলার পর সাগর ম্যাচ জিতে যায়। ট্রফি নিয়ে বাসে ফিরল সাগর আর আফসানা। রাতে খাবার খাচ্ছে সাগর, এমন সময় তার ফোনে টুং করে মেসেজের শব্দ হলো। সাগর মেসেজ চেক করে দেখে আফরিন মেসেজ দিয়েছে। আফরিনের মেসেজে রিপ্লাই দিতে লাগলো সাগর। কি খবর, কেমন আছিস পিচ্চি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করিস? খাবার খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে মেসেজ দিতেছি। ঠিক আছে, মেসেজ দিস তাহলে। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। শুয়ে শুয়ে গেম খেলতেছে। এমন সময় টুং করে আবারও মেসেজ আসলো তার ফোনে। মেসেজটা এমন ছিল, কিরে 1 ঘন্টা হয়ে গেছে, তোর কি খাওয়া এখনো শেষ হয় নাই? সে কখন থেকে অপেক্ষা করতেছি তোর মেসেজের। নবাবজাদার নাকি এখনো খাওয়া শেষ হয় নাই। কালকে কলেজে আসিস, তোর এমন অবস্থা করব সোজা হয়ে দাঁড়াতেই পারবি না। সাগর এমন মেসেজ দেখে কিছুটা ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে উত্তর দিল, সরি আপু, আসলে আমার মনেই ছিল না যে তোমাকে মেসেজ দিতে। কালকে প্লিজ কিছু কইরো না আমাকে। কালকে তুই কলেজে আয়, এরপর দেখতে পাবি কি করি আর কি না করি তোকে। এখন ঘুমা চুপচাপ। সাগরের মেসেজ না করে আরও কয়েকবার গেম খেলে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেল। সকাল 9টা। এমন সময় আফরিন সাগরকে ডাকতে লাগলো, এই কুত্তা ওঠ, সকাল হয়েছে, আর কত ঘুমাবি? আফসানা একটু ঘুমাতে দে আমাকে, আজকে কলেজে যাব না। গেলেই তো আফরিন আপু আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। চোখ দুইটা খুলে দেখ, তোর সামনেই বসে আছি। সাগর চোখ খুলতে দেখতে পেল যে আফরিন বসে আছে চেয়ারে। আফরিনকে দেখে এক লাফে উঠে বসলো খাটের উপরে আর বলতে লাগলো, আপু তুমি কখন আসলে এখানে? আর আমার রুমে ঢুকলে কিভাবে? আমার রুম তো লক করা ছিল। যেইভাবে ইচ্ছে সেইভাবেই ঢুকেছি। এখন তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, কলেজে যেতে হবে আবার। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তুমি চলে যাও, আমি আসতেছি একটু পর আফসানার সাথে। সে চলে গেছে, আমি তাকে বলে দিয়েছি চলে যাওয়ার জন্য, তাই চলে গেছে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আর 10 মিনিট সময় দিলাম তোকে। আচ্ছা, আসতেছি। সাগর তাড়াতাড়ি করে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই বিলকিস বেগম বলতে লাগলো, আফরিন, তুমিও আজকে আমাদের সাথে খাবার খাবে। আজকে আর মানা করলেও আমি তোমার কথা শুনবো না। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন খাওয়ার জন্য, আজকে না হয় খাবার খাবো আপনার বাসায়। এ বলে আফরিন বসে পড়ল সবার সাথে। এক লোকমা খাবার মুখে দিতে আফরিন বুঝতে পারল খাবারে অনেক ঝাল হয়েছে। আফরিন বেশি ঝাল খেতে পারে না, তাই তাড়াতাড়ি করে 1 গ্লাস পানি খেয়ে পড়ল, আন্টি, আমি খাবারটা খেতে পারবো না, অনেক ঝাল হয়েছে, আমি এত বেশি ঝাল খেতে পারি না। ও আচ্ছা, তাহলে আর কি খেতে দিব? সন্ধ্যায় আবার আইসো, তোমার জন্য পিঠা বানিয়ে রাখবো নে। ঠিক আছে আন্টি। সাগর, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, 9:45 বাজে। সাগর তাড়াতাড়ি করে খাবার খেয়ে চলে আসলো বাহিরে। এসে দেখে আফরিন বাইকের উপর বসে আছে। সাগর গিয়ে আফরিনের সামনে দাঁড়াতে আফরিন বলতে লাগলো, পেছনে বসবি নাকি? চালাতে পারবি তুই? চালাতে পারবো আমি,
আপনি পিছনে বসেন। আফরিন পিছনেই বসে পড়লো। এইদিকে সাগর বাইক চালিয়ে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে সবাই হাঁ করে তাকিয়ে আছে দুজনের দিকে। এদিকে ফাহমিদা ম্যাডাম তো পুরোই রেগে আগুন। সাগরকে আমি পছন্দ করেছি, সেইখানে আবার তুই ভাগ বসাতে আসলি কেন আফরিন? দাঁড়া, তোকে আজকে এমন শিক্ষা দেব, কোনোদিন সাগরের দিকে চোখ তুলে তাকাতে পারবি না। এসব মনে মনে বলে ফাহমিদা ম্যাডাম চলে গেল তার কেবিনে। এদিকে সাগর বাইকটা পার্ক করে চাবিটা আফরিনের হাতে দিয়ে চলে গেল তার ক্লাসরুমে। সিটে বসতে যাবে এমন সময় সামনে থেকে সাগরের ক্লাসমেট তাবাচ্ছুম বলতে লাগলো, কি রে সাগর, আজকাল দেখতেছি তুই সিনের আপদের বেশ ভালোভাবে পটিয়ে ফেলেছিস। একদিকে ফাহমিদা ম্যাডাম তোর উপর ক্রাশ খেয়ে বসে আছে, অন্যদিকে প্রিন্সিপাল স্যারের বকাটে মেয়েটাও দেখি তোর উপর ফিদা হয়ে আছে। আজকে কি জানে হয়, আল্লাহ ভালো জানে। হয়তো তুই এই কলেজে থাকবি, আর না হয় ফাহমিদা ম্যাডাম বা আফরিন থাকবে এই কলেজে। কি বলতেছিস তুই? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুক্ষণ পর সব কিছুই বুঝে যাবি, আমার কিছুই বোঝাতে হবে না। সাগর ক্লাস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর বাহিরে চিল্লাচিল্লির শব্দ শুনে সবাই দৌড়ে চলে গেল বাহিরে। গিয়ে দেখে ফাহমিদা ম্যাডাম আর আফরিন ঝগড়া লাগছে। দেখ আফরিন, তোকে ভালোই ভালোই বলতেছি, তুই সাগরের পিছু করা ছেড়ে দে, তা না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তুই সাগরের পিছু ছেড়ে দে। দিন দিন বুইড়া হয়ে যাইতেছিস, এখনো বিয়ে করতেছিস না কেন? কচি মাল লাগবে তাই না? আমি দিলে তো তুই নিতে পারবি সাগরকে। দেখা যাবে আমার কাছ থেকে কিভাবে সাগরকে তুই নিস। আজকেই সাগরকে প্রপোজ করব আমি। এ বলে ফাহমিদা ম্যাডাম চলে গেল তার কেবিনে। আফরিন আর দাঁড়িয়ে না থেকে ওইখান থেকে চলে গেল তার ক্লাসরুমে। এদিকে সাগরের মাথায় হাত। সাগর কি করবে বুঝতে পারছে না। এমন সময় আফসানা বলতে লাগলো, সাগর, তুই এক কাজ কর, এখন আমার সাথে চল, বাসায় চলে যাই। এখন যদি না যাস তুই, তাহলে তোর কি অবস্থা হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চল বইন, যে করি হোক তুই ওদের হাত থেকে আমাকে বাঁচা। ওরা দুইজন না হলে আমাকে মেরেই ফেলবে। চল তাড়াতাড়ি। এই বলে আফসানা সাগরকে কোনোরকম লুকিয়ে নিয়ে পিছনের গেট দিয়ে চলে যায় আফসানাদের বাসায়। কলিং বেল দিতেই আফসানার আম্মু এসে দরজা খুলে দেয়। দুজনকে একসাথে দেখে জিজ্ঞাসা করতে লাগলো, কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি কেন? কলেজ শেষ নাকি আজকে? কলেজ শেষ হয়নি, কিন্তু সাগরের অনেক বড় বিপদ আম্মু। এখন যদি সাগর কলেজে থাকে তাহলে সাগরকে হয়তো আর এই দুনিয়ায় দেখতে পারবে না। কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলতো। আফসানা সব কিছু খুলে বলল তার মাকে। সব কিছু শোনার পর মিসেস রহিমা বেগমও চিন্তিত হয়ে গেল। বেশ কিছুক্ষণ বসে চিন্তা করার পর রহিমা বেগম মাঝে আফসানার আম্মু বলতে লাগলো, সাগর, তুমি এক কাজ করো, আমার বাসায় লুকিয়ে থাকো কিছুদিন। আমি আর আফসানা কাউকে বলবো না। তুমি ফোনটা আফসানার কাছে দাও, ফোনটা রেখে আসুক তোমার রুমে। ঠিক আছে আন্টি, আপনি আমাকে এই বড় বিপদ থেকে উদ্ধার করেন, তা না হলে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সাগরের ফোনটা আফসানার হাতে দিতে আফসানা চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতে সাগরের মা এসে দরজা খুলে দিল। আফসানাকে একা দেখে বিলকিস বেগম বলতে লাগলো, কি ব্যাপার আফসানা, তুমি একা আসলে কেন? সাগর কোথায়? আন্টি, সাগর তো তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে, আমাকে সবকিছু দিয়ে দিয়েছে। সাগরের ব্যাগে কিছু নোট আছে, ওইগুলো আমি লিখে পরে দিয়ে যাবো না। ঠিক আছে, যাও তাহলে। আফসানা চলে গেল তার রুমে। দুজন বসে গল্প করতেছে। এমন সময় আফসানা দেখতে পেল নিচে আফরিন রিক্সা থেকে নামতেছে। এটা দেখে সাগরকে বলতে লাগলো, সাগর, আফরিন তো চলে এসেছে, এখন কি করব? কিছুই করতে হবে না, তুই তো আম্মুকে বলে দিয়েছিস যে আমি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছি। আমাকে না পেয়ে পরে না হয় আফরিন চলে যাবে। আফরিন তো চলে যাবে, কিন্তু নিচে আরেকবার তাকে দেখ তো, ফাহমিনা ম্যাডামও এসেছে। শালার তোর কি রাশি আল্লাহ ভালোই জানে, অন্য কেউ জানে না। আমি প্রপোজ করলাম, আমাকে পাত্তাই দিলি না, এখন বোঝ ঠালা। আফরিন সোজা চলে আসলো সাগরদের বাসার সামনে। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। আফরিনকে দেখে হাসি মুখে বলতে লাগলো, আরে আফরিন মা, তুমি হঠাৎ এই সময় এখানে কি করে? আন্টি, সাগর বাসায় এসেছে নাকি? তার সাথে জরুরি কথা ছিল। আফসানা তো বলল সাগর তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে।
এখন সে কখন আসবে তার কোনো ঠিক নেই। কি জরুরি কথা আমাকে বলো, সাগর আসলে আমি না হয় বলে দিব নে। আপনাকে কিভাবে যে বলি আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু আপনার ছেলে কিছুতেই বুঝতে পারতেছে না। দুজন কথা বলতেছে দরজার সামনে দাঁড়িয়ে। এমন সময় পিছন থেকে ফাহমিদা ম্যাডাম বলে উঠল, আন্টি, আফরিন সাগরকে ভালোবাসে না, আমি সাগরকে ভালোবাসি। 2 বছর ধরে সাগরকে ভালোবাসি আমি, কিন্তু কখনোই বলতে পারি নাই। যখন শুনেছি এই শাকচুনি আমার ভালোবাসা কেড়ে নিতে চাইতেছে, তখন আমি সাগরকে বলার জন্য অতুল হয়ে গেছি। আপনি প্লিজ বলে দেন সাগর কোথায় আছে। দুজনের কথা শুনে বিলকিস বেগম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আফরিন আর ফাহমিদার চিৎকার শুনে আফসানা এবং তার আম্মু রুম থেকে বের হলো। দেখে বিলকিস বেগম মাটিতে পড়ে আছে। তাকে ধরাধরি করে চলে গেল ভিতরে সোফায় শুয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিতে বিলকিস বেগমের হুঁশ ফিরল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর বিলকিস বেগম বলতে লাগলো, আফসানা, সাগর কোথায় গেছে রে? তাকে যে করেই হোক বল এখনই বাসায় আসতে। আমি কিভাবে বলবো আন্টি? ওর বন্ধু বান্ধবকে তো আমি চিনি না যে তাদের নাম্বার রাখবো। আর ম্যাডাম, আপনার বয়স তো 35 হবে, সাগরের 2 গুণ বয়স আপনার। আপনি কেন সাগরের পিছু পড়ে আছেন? হ্যাঁ, আফরিন আপু হয়তো কয়েক বছরের বড়, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু আপনার সাথে চলতে গেলে মানুষ কি বলবে? আমি এসব কিছুই জানি না। সাগর যা বলবে আমি তাই করব। সাগর যদি আমার না হয় তাহলে আফরিনেরও হতে দেব না আমি। আহ, দুজন কি শুরু করেছো তোমরা? আমার ছেলের মধ্যে কি এমন দেখেছো যে তাকে বিয়ে করতেই হবে এমন? আমার ছেলে এখনো ছোট, আমি তাকে বিয়ে দিব না। এখন না দেন, পরে তো দিবেন। ততদিন আমরা অপেক্ষা করব আপনার ছেলের জন্য। আফসানা, তুমি ওদের দুজনকে চলে যেতে বলো। আমার মাথাটা ভো ভো করতেছে। একবার যদি আমি রেগে যাই তাহলে দুজনকেই বাড়ি ছাড়া করব বলে দিলাম। এখন চলে যাইতেছি, রাতে আবার আসবো। সাগরকে আমার মনের কথা বলতেই হবে, না বললে আমি শান্তি পাবো না। এই বলে ফাহমিদা চলে গেল। এদিকে আফরিন বিলকিস বেগমের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আন্টি, আমি সাগরকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। সাগরকে ছাড়া আমি বাঁচবো না। সাগর যদি একবার বলে আমাকে মরে যাইতে, তাহলে আমি মরে যেতেও রাজি আছি। আফসানা, এসব কিভাবে হলো? সাগরকে ওরা দুজন কিভাবে ভালোবাসতে পারলো? জানি না আন্টি, ওদের কথা শুনে আমার মাথা ঘুরঘুর করছে। আফরিন আপুকে তো মানাই যায়, কিন্তু ফাহমিদা ম্যাডামকে কিভাবে বোঝাবেন আপনারা? সাগর আসুক আগে, এরপর দেখতেছি কিভাবে কি করা যায়। সে কাকে চায়, আফরিনকে নাকি ফাহমিদাকে? আগামী 5 দিনও যদি তাকে খোঁজেন তাহলে বের করতে পারবেন না। তাকে আমার রুমে লুকিয়ে রেখেছি। আচ্ছা আন্টি, এখন আমি রুমে যাই, অনেক পরে আছে। ঠিক আছে, যাও তাহলে রুমে। আফসানা চলে গেল রুমে। এইদিকে সাগর বসে বসে ফোন টিপতেছে। এমন সময় আফসানা ঘরের ভিতর প্রবেশ করলো। আফসানাকে দেখে সাগর বলতে লাগলো, কি রে আফসানা, বাহিরে এত চেঁচামেচি শব্দ শুনতে পেলাম, কারণ কি? কারো কি কিছু হয়েছে? তোর জন্য আজকে আন্টি অজ্ঞান হয়ে গেছিল। আফরিন আপু আর ফাহমিদা ম্যাডাম এসে চেঁচামেচি করেছিল, তাই হয়তো এমন হয়েছে। এখন এক কাজ করতে, 5 বা 6 দিন এই বাসায় থাক, আমি পরিস্থিতিটা বুঝি, এরপর না হয় তোকে বাসায় দেওয়া যাবে। তা তো থাকতে পারবো, কিন্তু আম্মু তো অনেক টেনশন করবে আমাকে খুঁজে না পেলে। এমনকি পুলিশের কাছেও যাইতে পারে। আচ্ছা, আমি দেখে নেব নে। এখন বলতো তুই কাকে বিয়ে করতে চাস, আফরিন আপুকে নাকি ফাহমিদা ম্যাডামকে? আমি আফরিনকে বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না, কারণ আমিও আফরিনকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছি তা তো বুঝতেই পারছি। এখন কথা হচ্ছে ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নে, সারা জীবন কিন্তু থাকতে হবে তার সাথে। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, আমি আফরিন আপুকে বিয়ে করব, অন্য কাউকে করব না। ঠিক আছে, আমি আফরিন আপুর সাথে কথা বলবো না। এখন তুই একটু ঘুমা, আমি আন্টির কাছে যাচ্ছি। উনি হয়তো তোকে নিয়ে টেনশন করবে, ওনাকে গিয়ে সবকিছু বোঝাই। ঠিক আছে, যা তাহলে। আফসানা চলে গেল। এদিকে সাগর বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। চলুন দেখে আসি আফসানা কি কথা বলতেছে সাগরের মায়ের সাথে। আন্টি, আপনার কাকে পছন্দ হয়েছে সেটা একটু বলবেন প্লিজ? আমার কাছে তো আফরিনকেই ভালো লাগে। আমি তো ভেবে নিয়েছিলাম আফরিনকেই আমার ছেলের বউ বানিয়ে আনবো, কিন্তু এখন তো দেখি কেস উল্টো হয়ে গেছে। কি করব বুঝতেই পারতাছি না।
আপনি কোনো চিন্তা করবেন না, যা হবার হবে। আর সাগর কয়েকদিন বাসায় আসবে না, সে অন্য একটা জায়গায় আছে। বুঝতে পারলাম না, তোমার কথাটা কি হয়েছে বুঝিয়ে বলো তো। সাগর এসব দেখে ভয় পেয়েছে অনেক, তাই সে আমার রুমে লুকিয়ে আছে। আমিও বলেছি তুই আমার রুমেই থাক কিছুদিন, এমনিতেই দেখবি সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, এই কথা। হয় কিছু নেই, ফাহমিদা ম্যাডামকে না হয় বুঝিয়ে বলবো। উনি তো আর বুঝ না, তাই না? উনি বুঝবে সব কিছুই। আপনি বুঝিয়ে বলেন, তাহলে সবকিছু দেখবেন ঠিক হয়ে গেছে। এখন আমি যদি বলতে চাই তাহলে হয়তো আমার উপর রাগ করবে ম্যাডাম। রাতে সবাইকে বাসায় ডাক দিব। চলো, তাদের জন্য খাবার রান্না করি। যেহেতু তারা আমার বাড়ির অতিথি, তাদের জন্য তো রান্না করতেই হবে, তাই না? চলেন রান্না করি কি। বিলকিস বেগম আর আফসানা মিলে রান্না করতে লাগলো। সন্ধ্যা 7টায় রান্না শেষ করে বসে আছে আফসানা আর বিলকিস বেগম। এমন সময় কলিং বেল বেজে উঠল। বিলকিস বেগম দরজা খুলতে দেখতে পেল ফাহমিদা ম্যাডাম দাঁড়িয়ে আছে। ফাহমিদা ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভিতরে আসো মা। বিলকিস বেগম ফাহমিদা ম্যাডামকে ভিতরে নিয়ে সোফায় বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর ফাহমিদা ম্যাডাম বলতে লাগলো, আন্টি, সাগর আসে নাই নাকি বাহির থেকে? এসেছে, তবে এই বাসায় নাই, অন্য বাসায় আছে। আফসানা, তুমি আফরিনকে ফোন দিয়ে বলো যে আমাদের বাসায় আসার জন্য। এরপর না হয় সবাই একসাথে বসে আলোচনা করা যাবে কি করা যায়। ঠিক আছে আন্টি, আমি এখনই ফোন দিচ্ছি, দেখি কোথায় আছে ওসি। আফসানা ফোন দিল আফরিনকে। এদিকে আফরিন দাঁড়িয়ে আছে সেই কখন থেকে গেটের কাছে। আফসানা ফোন দিতেই ও পাশ থেকে ফোন রিসিভ করে বলতে লাগলো, সাগর তো এখনো বাসায় আসলো না, সে কোথায় আছে তুমি বলতে পারো নাকি আফসানা? আপনি বাসায় আসেন, সাগর চলে আসবে একটু পর, আপনাদের সাথে কথা বলবে আন্টি। আচ্ছা, আমি এখন আসতেছি, একটু অপেক্ষা করো। আফসানা ফোনটা কাটতেই আফরিন লিফট দিয়ে চলে আসলো 12 তলায়। সাগরদের বাসায় কলিং বেল দিতেই আফসানা এসে দরজা খুলে দিল। আফরিন সোফায় বসতেই দেখতে পেল ফাহমিদা ম্যাডাম বসে আছে। দুজনকে দেখে বিলকিস বেগম বলতে লাগলো, দেখো মা, তোমরা দুজনেই বুঝ হয়েছে কথা বুঝার। ফাহমিদা, তুমি সাগরের শিক্ষক, এটা আমি জানি। তুমি একবার ভালোভাবে চিন্তা করে দেখো তো, এখন যদি সাগরকে বিয়ে করো তাহলে সাগরের সম্মানটা কোথায় যাবে? সাগরেরটা না হয় বাদে দিলাম, আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো? আমি বুঝতে পারতেছি, কিন্তু সাগরকে তো আমি ভালোবাসি, তাকে ভুলে থাকবো কিভাবে? তুমি দেখতে অনেক সুন্দর, আমার ছেলের ম্যাডাম বলে বলতাছি না, আমার মেয়ের মতোই তোমাকে বলতাছি। সাগরের থেকে অনেক ভালো ছেলে তুমি পাবে। তুমি তোমার বাসায় বলবে, দেখবে 1 সপ্তাহের ভিতরে তোমার বিয়ের ব্যবস্থা করে দিবে তোমার আম্মু আব্বু। ঠিক আছে আন্টি, আমি আপনাদের সম্মানের কথা ভেবে সরে যাইতেছি। তবে সাগর কোথায় আছে? এখন আমি তার সাথে একটু আলাদা কথা বলতে চাই। সাগর এখন এখানে নেই, সাগর তার মামার বাসায় আসে, কয়েকদিন পর আসবে বাসায়। ও আচ্ছা, এখন তাহলে আমি চলে যাই বাসায়। সাগরকে তো পাবো না, এখানে থেকে কি হবে? আমার বাসায় যখন চলে এসেছো তাহলে খালি মুখে যেতে দিই কিভাবে? আমি বলো তো। চলো সবাই আজকে একসাথে খাবার খাবো। আফসানা, একটা প্লেটে করে খাবার দিয়ে আয়। পরে খাবে বলেছে, এখন সবাই খাবার খেয়ে নেন। সবাই খাবার খেয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ গল্প করার পর ফাহমিদা চলে গেল তার বাসায়। আফরিন মাথা নিচু করে বসে আছে। আফরিনের মাথায় হাত বুলাতে বুলাতে বিলকিস বেগম বলতে লাগলো, আফরিন মা, তুমি চিন্তা করো না, সাগরের সাথেই তোমার বিয়ে হবে। বিলকিস বেগমের মুখে এমন কথা শুনে আফরিন খুশিতে বিলকিস বেগমকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, ধন্যবাদ আম্মু, আমি ভাবছিলাম আমাকেও মানা করে দিবেন, তাই একটু টেনশনে ছিলাম। তোমাকে না করব কিভাবে? যেখানে আমার ছেলের পছন্দের পাত্রী তুমি, সেইখানে তো কোনো কথাই আসতেছে না বলার। সাগর কবে আসবে? আর ওর ফোন কোথায়? তাকে ফোন দিলে ফোন রিসিভ করে না কেন? সাগর কালকে আসবে, আজকে না হয় আমাদের বাসায় থেকে যাও তুমি। না আম্মু, বাসায় বসে আসি নাই, আজকে চলে যাই, কালকে আসবো না হয়। ঠিক আছে, যাও তাহলে।
আফরিন বের হয়ে যেতেই সাগর চলে আসলো তার পাশে। খাবার টেবিলে বসতে বিলকিস বেগম বলতে লাগলো, তুই খাবার খাইতে আসলি কেন? একদম ঠিক তোর বাবার মতন হয়েছিস তুই। তোর বাবার পিছনে তো তার খালাতো বোন মামাতো বোন পড়েছিল, আর এখন তোর পিছনে কলেজের টিচার আর সিনিয়র মেয়ে পড়ে আছে। এখন আমি কি করব আম্মু তুমি বলো? আমি তো পছন্দ করি আফরিনকে। এখন এইখানে ম্যাডাম আসলে আমি কি করব? তোর জন্য আজকে আমাকে কতগুলো কথা শুনতে হয়েছে। কত একটা। যা, রাত হয়েছে, এখন গিয়ে ঘুমাতে যা। কালকে আবার কলেজ যাবি। আমি আগামী 2 দিন কলেজে যাব না। কলেজে গেলে আবার ফাহমিদা ম্যাডাম আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমি বাসায় থাকবো এই 2 দিন। ঠিক আছে, বাসায় থাক, তাতে কার কি আসে যায়। এখন তো আফরিন আপুকে পেয়েছিস, আমাকে রেখে কি করবি তুই? হ্যাঁ, তোরও কালকে যাওয়া লাগবে না। আর তোর জন্য কালকে একটা সারপ্রাইজ আছে, অনেক বড় সারপ্রাইজ, যেটা পেলে তুই অনেক খুশি হয়ে যাবি। কি সারপ্রাইজ বল, আমি একটু শুনি। বলে দিলে কি আর সারপ্রাইজ থাকবে না কি? না বলাটাই ব্যাপার হবে। কালকে না হয় একেবারে দেখবি। কি বলিস তুই? ঠিক আছে, কালকে না হয় দেখবো। আন্টি, আমি এখন যাই, অনেক ঘুম পেয়েছে আমার। ঠিক আছে, যাও। আফসানা চলে গেল। এদিকে সাগরও চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে আফরিনের মেসেজ, যদি তুমি বাসায় আসো তাহলে আমাকে ফোন দিও একটা। তোমার সাথে না কথা বললে আমার একটুও ভালো লাগে না। প্লিজ প্লিজ ফোন দিও একটা। সাগর আফরিনের নাম্বারে ফোন দিতেই সাথে সাথে আফরিন ফোনটা রিসিভ করলো। কানে কাছে নিতেই ওই পাশ থেকে উত্তেজিত কণ্ঠে আফরিন বলতে লাগলো, সাগর, তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয় নাই তো? আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হয় নাই। কি করো এখন? এই তো শুয়ে আছি, তুমি কি করো? আমিও শুয়ে আছি। খাওয়া দাওয়া করেছো? তোমাদের বাসা থেকে খাবার খেয়ে এসেছি। আর একটা কথা, কালকে কলেজে যাইতে হবে না, তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার আগে আফসানার জন্য একটা সারপ্রাইজ আছে, ওইটা দিয়ে এরপর না হয় 4 জন একসাথে ঘুরতে যাব। ঠিক আছে, তুমি যেটা বলবে এটাই হবে। সাগর আফরিনের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল সকাল আফরিন চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। বিলকিস বেগমকে সালাম দিয়ে চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর এখনও ঘুমাচ্ছে। দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের কাছে। আস্তে আস্তে ঠোঁটজোড়া সাগরের ঠোঁটের সাথে স্পর্শ করে দিল জোরে একটা কামড়। সাগর ব্যথায় উফ করে উঠে বলতে লাগলো, এই কে কে আমার ঠোঁটের মধ্যে কামড় দিয়েছে? এই কুত্তা, আমি একদম চুপ। গলার এত সাউন্ড কেন তোর? আস্তে কথা বলতে পারিস না? ঘুমের মধ্যে কেউ এইভাবে কামড় দেয় ঠোঁটে? ব্যথা পাই না বুঝি আমি? ব্যথা তো পাবেই। কাছে আসো, তোমাকে আদর করে দেই, একদম ঠিক হয়ে যাবে কিছুক্ষণের ভেতরে। ঠিক আছে, আদর করে দাও। আফরিন আবারও সাগরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর সাগর আফরিনকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, ওই আমি মিল্ক খাবো। কুত্তা, এখনো বিয়ে হয়নি আর মিল্ক খাবি শুরু করে দিয়েছিস? আর একবার যদি এই কথা বলিস তাহলে তোর খবর আছে। তোমার সাথে কথাই বলবো না, তুমি আমার রুম থেকে চলে যাও। আমার বাবুটা বুঝি আমার উপরে রাগ করেছে? কাছে আসো বাবু, তোমাকে আদর করে দিতেছি এক্ষুনি। এ বলে আফরিন সাগরকে বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এদিকে সাগর বারবার আফরিনের এইরকমই সুরসুরি দিতেছে আর বলতেছে, কেমন লাগতেছে সুরসুরি? আমাকে যতই সুরসুরি দাও না কেন, আমার সুরসুরি লাগবে না, কারণ আমার সুরসুরি নাই। তাহলে অন্য কিছু করতে হবে। এই বলে সাগর আফরিনকে ছেড়ে দিয়ে আফরিনের ঠোঁট জোড়া তার ঠোঁটের সাথে এক করে কমলা লেবুর মতো চুষতে লাগলো। দুজনের গরম নিঃশ্বাস ফেলতেছে। দীর্ঘ 15 মিনিট ক্লিপ কিস করার পর আফরিন সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই পিচ্চি মানুষ হয়েছিস তো কি হয়েছে? এই পিচ্চি মানুষ হয়েছিস তো কি হয়েছে? এইভাবে যে কিস করতে পারিস আমি আগে জানতাম না, এখন দেখলাম তোর আসল পরিচয়। এর জন্যই তো বলি ফাহমিদা ম্যাডাম তোর উপরে ক্রাশ খেয়েছে কেন? সত্যি করে বলতো, ফাহমিদা ম্যাডামের সাথে কোনো খারাপ কাজ করিস নাই তো? খারাপ কাজ করি নাই, কিন্তু একদিন ওনাকে নিয়ে ঘুরতে গেছিলাম, ওনার মন খারাপ ছিল, তাই ওই দিনের পর থেকে মেসেঞ্জারে টুকটাক কথা বলতাম। ও আচ্ছা, এই কথা। বেশ পাকনা তো তুই। পিচ্চি হলে কি হবে? যা এখন ফ্রেশ হয়ে আয়, আমি নিচে যাইতেছি। ঠিক আছে যাও। আর আফসানাকে একটু ফোন দিয়ে বলে দাও যে রেডি হয়ে থাকতে, তাকে নিয়ে একটা জায়গায় যাব। ঠিক আছে, আমি বলে দিতেছি এক্ষুনি।
সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখে তার ফোন বাজতেছে। ফোনের স্ক্রিনে শুভ নামটা ভেসে উঠল। কল রিসিভ করতে ও পাশ থেকে শুভ বলতে লাগলো, হ্যালো সাগর, আমি তো পার্কে চলে এসেছি, তুমি কোথায়? আপনি পার্কের পাশে দেখেন একটা কফি শপ আছে, ওইখানে বসে একটা কফি খান, ততক্ষণে আমরা চলে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। সাগর ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। আফরিন, আফসানা আর সাগর চলে গেল বাইরে। একটা রিক্সায় উঠে পড়লো তিনজন। এমন সময় আফসানা বলে উঠল, সাগর, সত্যি করে বলতে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? গেলেই দেখতে পারবে, এখন চুপচাপ বসে থাকো রিকশায়। সাগর সবাইকে নিয়ে চলে আসলো সেই পার্কে। তিনজন বসে আছে। এমন সময় শুভ আসলো আফসানার সামনে, হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে লাগলো। এদিকে সাগর ও আফরিনকে প্রপোজ করতে লাগলো। প্রপোজ শেষ হতেই দুজন দুজনকে একসেপ্ট করে ফেলো। সাগর চলো কোথা থেকে ঘুরে আসি, এখানে থেকে কি করবে? চলো যাওয়া যাক। দুজন দুইটা রিক্সা নিয়ে চলে গেল নদীর পাড়ে। চারজন বসে আছে। এদিকে আফরিন সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুমি কি কারোর সাথে রিলেশন করেছো আগে? করেছি তো, আরও 5টা মেয়ের সাথে। ওই যে একটা মেয়ে আসতেছে, দেখবে, আমাকে দেখলে আমার নাম ধরে ডাক দিয়ে বলবো, জানু কেমন আছো। সাগরের কথা শেষ হতেই ওই মেয়েটা এসে সাগরের পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, আরে সাগর জানো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুল লাগবে নাকি তোমার? আমাকে দাও 2টা। আর ওই যে একটা ভাইয়া বসে আছে, তাকে গিয়ে বলবে সাগর ফুলটা দিয়েছে। ঠিক আছে ভাইয়া। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওই দিন আমার আম্মুকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, ওইটা আমার কর্তব্য ছিল। এইখানে 10,000 টাকা আছে, এটা রেখে দাও, তোমার আম্মুর ওষুধের খরচ করতে পারবে তুমি। এখন আর লাগবে না, এখন আম্মু সুস্থ আছে। আমি আর আম্মু দুইজন মিলে ফুল বিক্রি করি। রাখো তো এটা। টাকাগুলো নিয়ে চলে গেল মেয়েটা। এইদিকে আফরিন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর আফরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি ওই মেয়েটাকে এতগুলো টাকা দিয়ে দিলে কেন? মেয়েটাকে চেনো নাকি? চিনি। মেয়েটা হচ্ছে ফুল বিক্রি করে, যখনই আমাকে দেখবে তখনই আমার কাছে চলে আসবে। আর জানু বলে ডাকছে, তুমি রাগ করো নাই তো? রাগ করেছি অনেক, কিন্তু এখন কিছুই বলবো না। সব বাসরাতে সুদে আসলে মিটিয়ে নেব। ঠিক আছে, মিটিয়ে নিও, আমি বাধা দিব না। তবে হ্যাঁ, বাসরাতে কিন্তু আমাকে মিল্ক খাওয়াতে হবে। কুত্তা, যা এখান থেকে। এটা ছাড়া অন্য কিছুই দেখো না নাকি তুমি? কখন যে জড়িয়ে ধরতে পারবো আর কখন যে ঠোঁট 2টা খাইতে পারবো। ইস। সাগর আফরিনের সাথে দুষ্টামি করতে লাগলো। সকাল পেরিয়ে বিকেল হয়ে আসলো। আফরিন সাগরকে উদ্দেশ্য করে বলল, চলো তাহলে এখন আমরা চলে যাই বাসায়, খুব ক্ষুধা লাগছে। সকালে তো হালকা কিছু খেয়ে বের হয়েছি আমি, এরপর তো আর বেশি কিছু খাই নাই। ঠিক আছে, চলো তাহলে আফসানাকে জিজ্ঞেস করি গিয়ে, সে বাসায় চলে যাবে নাকি আরো পরে যাবে। চলো। সাগর আর আফরিন হাতে হাত ধরে চলে আসলো আফসানার কাছে। এদিকে আফসানা শুভর কাঁধে মাথা রেখে কথা বলতেছে। কথা বলতে বলতে শুভকে জিজ্ঞেস করতে লাগলো, শুভ, আমি রিলেশন করতে চাই না। তুমি যদি পারো তাহলে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাও। অবশ্যই নিয়ে যাব, যেহেতু মনের মতন একটা মানুষ পেয়েছি, তাকে হারাতে চাই না। কালকেই আমি তোমাদের বাসায় আম্মা আব্বুকে নিয়ে যাব। হয়েছে হয়েছে, এখন বিয়ের প্ল্যান করেছো, কালকে রাতে বেবি নেওয়ার প্ল্যান করবে, বুঝতে পারছি। এখন উঠো, সবাই মিলে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি। চলো, অনেকক্ষণ তো হলো, আমার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। সাগর, চল খাওয়া দাওয়া করে নি। চারজন মিলে চলে গেল একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় ওয়েটার এসে বলতে লাগলো, ম্যাম, আপনাদের বিল এসেছে 4,320 টাকা। এই নেন টাকা। আফরিন টাকাটা দিয়ে দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, ঘোরাঘুরি শেষ হয়েছে তোদের? আম্মু, ঘোরাঘুরি শেষ হয়েছে আজকে। আব্বু ফোন দিয়েছিল আমাকে, বলেছে 2 দিন পর আসবে। আমাকে আগে বলেছে 2 দিন পর আসবে। তোর আব্বু আসলে পরে আফরিনের আব্বু আম্মুর সাথে কথা বলে তোদের বিয়েটা দিয়ে দেব। ঠিক আছে আম্মু, তখন না হয় দিয়ে দিও, এখন আমি রুমে গেলাম।
সাগর চলে গেল। এদিকে আফরিন বসে বসে তার শাশুড়ি মায়ের সাথে কথা বলতেছে। কথা বলে শেষ হতেই তার শাশুড়ি আম্মা বলতে লাগলো, আমার ছেলেটা একটু দুষ্টু প্রকৃতির মানুষ, তার সাথে একটু মানিয়ে নিও তুমি। যদি ভুল করে মাফ করে দিও তাকে। আপনি কোনো চিন্তা করবেন না, সাগর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর এমন করবে না। আজকে তাহলে আমি বাসায় যাই, কালকে আবার আসবো। একেবারে রাতে যাইও খাওয়া দাওয়া করে, এখন যাওয়ার কি দরকার? এক্ষুনি চলে যাই, বাসায় একটু কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে। সাগরের সাথে দেখা করে যাও, তা না হলে সাগর রাগ করবে তোমার সাথে। যাইতেছি। আফরিন চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর মাত্র ফ্রেশ হয়ে বের হয়েছে। দরজাটা লাগিয়ে দিয়ে আফরিন চলে এলো সাগরের কাছে। আফরিনকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, এখানে কি করেন? নিচে যান, আমি আসতেছি ড্রেস চেঞ্জ করে। আমি এখন বাসায় চলে যাব, তাই তোমাকে বলতে এসেছি। তবে বলতে এসে বেশ ভালোই হলো, তোমার খালি বুকটা দেখতে পারলাম। আরো কিছু দেখার ইচ্ছে ছিল, ওইটা না হয় বাসর রাতে দেখবো। তুমি চাইলে এখনই দেখাতে পারি আমি। এখন দেখাতে হবে না, একেবারে বাসর রাতেই দেখবো। এখন যাই আমি। ঠিক আছে, যাও। আফরিন সাগরের গালে কপালে ঠোঁটে কিস করে চলে গেল ওইখান থেকে। এদিকে সাগর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল সাগর। সন্ধ্যা 7টা সাগরে ঘুম ভেঙে গেল তার মায়ের ডাকে। এই সাগর বাবা, এখন ওর সন্ধ্যাবেলা ঘুমাইতে নাই। আম্মু উঠতেছি, যাও তুমি। তাড়াতাড়ি উঠে নিয়ে আয়, তুই কথা আছে তোর সাথে। আচ্ছা, আসতেছি, তুমি যাও। বিলকিস বেগম চলে গেল। এদিকে সাগরে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। সোফায় বসতেই তার আম্মু এসে বলতে লাগলো, সাগর, কালকে তো তোর আব্বু আসবে, ঘরে তো সব কিছুই আছে, শুধু মাংসটাই নাই। যদি সন্ধ্যায় বাজারের দিকে যাস তাহলে হাসান ভাইয়ের দোকানে বলে দিস 10 কেজি মাংস পাঠিয়ে দিতে কালকে। ঠিক আছে আম্মু, আমি এখন বাইরে যাব, তখন বলে দিবনে। বলে দিস। এখন তাহলে যা তুই। সাগর চলে আসলো বাহিরে। 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে আছে। এমন সময় তার বন্ধু শামীম বলতে লাগলো, শালা, সব তো একই সার্ভার করে দিলি। ভেবেছিলাম আফরিন আপুর সাথে আমি রিলেশন করব, কিন্তু করতে পারলাম না। শেষে কিনা তুই সাভার করলি আফরিন আপুকে। আমি তো তোকে মানা করি নাই, এখন গিয়ে প্রপোজ কর, দেখ কি বলে। দোয়া করি তোর 2 গালে যাতে 2টা জুতার বাড়ি পড়ে, এছাড়া আর যাতে কিছুই না পড়ে। শালা, তুই বন্ধু নামে কলঙ্ক, তোর কোনোদিন উন্নীত হবে না, এই বলে দিলাম। আমার উন্নতির দরকার নেই, তোর উন্নতি হলেই হবে। 2 বন্ধু মিলে কথাটা বলতেছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করতে দেখতে পেল আফরিন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে আফরিন বলতে লাগলো, এখন কি তুমি বাহিরে এসেছো নাকি? এখন বাহিরে আছি, কেন, কিছু লাগবে? আমার জন্য আইসক্রিম কিনে দিয়ে যাও, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে। ঠিক আছে, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে, রাখলাম তাহলে এখন। সাগর ফোনটা কেটে দিয়ে চায়ের টাকা দিয়ে চলে আসলো দোকানে। বড় বড় দেখে কয়েকটা আইসক্রিমের বাটি কিনে নিয়ে চলে গেল আফরিনদের বাসায়। কলিং বেল দিতে আফরিন এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, ভেতরে আসো। এখন ভিতরে যাব না, একেবারে বিয়ের দিন যাব ভিতরে। ভেতরে আসতে বলেছি না তোমাকে? এত কথা বলো কেন তুমি? আফরিনের রাগ দেখে সাগর চলে গেল ভিতরে। সোফায় বসে আছে প্রিন্সিপাল স্যার এবং তার স্ত্রী। আফরিন সাগরের হাত ধরে তাদের সামনে নিয়ে যেতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আরে সাগর, তুমি এই সময় আমাদের বাসায়? আসলে স্যার। আর আর আসলে আসলে করতে হবে না আব্বু, আমি সাগরকে ভালোবাসি। কালকে সাগরের আব্বু আসবে দেশে, তখন তোমরা 2 পরিবার মিলে কথা বলতে আমাদের বিয়ে দিয়ে দিবে। তুই যে সাগরকে পছন্দ করিস এটা আমাদের আগে বলিস নাই কেন? তাহলে তো তোদের বিয়েটা আগে আগে দিয়ে দিতে পারতাম। বলি নাই, কারণ ছিল। এখন বলেছি, কালকে কথা বললেই হবে। ঠিক আছে, কালকে কথা বলবো না। সাগর যেহেতু চলে এসেছে বাসায়, আজকে থেকে যাও, কালকে না হয় একবারে আমাদের সাথে যাবে। না স্যার, বাসায় একটু কাজ আছে, ওইগুলোও করতে হবে। আর এমনিতেও বাসায় আম্মু একা। তাহলে তো যেতে হবে। আফরিন, গাড়ি করে সাগরকে বাসায় পৌঁছে দিয়ে আয়। গাড়ি করে দিয়ে আসতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। তাহলে যাও। সাগর আফরিনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই বিলকিস বেগম এসে দরজা খুলে দিল।
সাগর কিছুক্ষণ তার মায়ের সাথে গল্প করে চলে গেল তার রুমে। বিছানায় বসে বসে আফরিনের সাথে ভিডিও কলে কথা বলতেছে সাগর। এমন সময় সাগরের রুমে প্রবেশ করলো আফসানা আর বলতে লাগলো, সাগর, শুভ ফোন ধরছে না কেন রে? হ্যাঁ, তুই একবার ফোন দিয়ে দেখ তো সে কোথায় আছে। ওই দেখ, ফোন দিয়েছে তোকে, হয়তো কোনো কাজে ছিল। বিজনেসম্যানের ছেলে তো কাজ থাকতেই পারে তার। তা তো থাকতেই পারে, তাই বলে একবার মেসেজ দিয়ে বললেই তো হয়। এখন কথা বল গিয়ে। আফসানা চলে গেল। এদিকে সাগর আফরিনের সাথে কথা বলতে বলতে রাত পার করে দিল। সকাল 7টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। বিলকিস বেগম দরজা খুলতে দেখতে পেল তার স্বামী দাঁড়িয়ে আছে। খুরশিদকে দেখে বিলকিস বেগম জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, চলো ভিতরে যাই। খুরশেদ চৌধুরী ভিতরে যেতেই বিলকিস বেগম এক গ্লাস শরবত এনে দিল। শরবত খেয়ে খুরশেদ চৌধুরী বলতে লাগলো, সাগর কোথায়? তাকে তো দেখতেছি না। সাগর ঘুমাচ্ছে, তুমিও অনেক দূর থেকে এসেছো, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। দুপুরে উঠে সবকিছু দিবে সবাইকে। ঠিক আছে, সবাইকে সবকিছুই দিব, এখন আমি ঘুমাতে চাই। খুরশেদ চলে গেল। এইদিকে বিলকিস বেগম সকল কিছু রান্না শেষ করে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল আফরিন এবং তার আব্বু আম্মুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে আসো তোমরা। আফরিন সবাইকে নিয়ে ভিতরে চলে গেল। সবাই বসে বসে টিভি দেখতেছে। এদিকে আফরিন চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর ঘুমাচ্ছে। আস্তে আস্তে সাগরের মুখের কাছে গিয়ে আফরিন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। সাগরের বুঝতে বাকি রইল না যে এটা আফরিন ছাড়া কেউ হবে না। তাই সাগর ঘুমের মধ্যে আফরিনকে জড়িয়ে ধরেছে। আমার ঘরে আপনি এসেছেন, অন্যরকম একটা গন্ধ আসে আপনি আসলে। এখনও ঠিক তাই এসেছে। ভালো হয়েছে এসেছে, এখন বেশ। কথা না বলে উঠে ফ্রেশ হয়ে আসো, সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। তাহলে আমি উঠলো, তাছাড়া উঠবো না। এখন পারবো না, আজকে রাতে আমাদের বাসর রাত হবে। তখন যত পারো কিস দিও, যা ইচ্ছা তাই করো, বাধা দিব না। আজকে রাতে যে আমাদের বাসর রাত, এটা শিওর দিয়ে বলতে পারলে কিভাবে তুমি? দেখে নিও, এখন যাও। সাগর ফ্রেশ হয়ে আফরিনকে নিয়ে নিচে চলে আসলো। খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, বিআই সাহেব, দুইজন তো রাজি আছে বিয়ে করার জন্য, আমরা আর বাধা দিয়ে কি করব বলেন? তাদের বিয়েটা আজকে রাতে দিয়ে দেই। আমিও তাই ভাবছিলাম, আজকে রাতেই তাদের বিয়েটা দিয়ে দিতে। আর কতদিন একা একা থাকবো? এবার তো নাতি নাতনির মুখ দেখতে হবে, তাই না? তা তো বটেই। সবাই গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত 11টা বেজে গেল। এমন সময় আশরাফুল চৌধুরী একজন কাজীকে ফোন দিয়ে বলে দিল এটি এখানে চলে আসতে। কাজীও চলে আসলো সে ঠিকানায়। বেশ কিছু নিয়মকানুন মেনে ঘরোয়াভাবেই বিয়েটা হয়ে গেল তাদের। রাত প্রায় 1টা, দুইজন বসে আছে রুমে। এমন সময় সাগর বলতে লাগলো, এখন তো আর বাধা দিবে না আমাকে আদর করতে? না, বাধা দিব না, এখন যা ইচ্ছা করতে পারো তুমি, এখন তোমার অধিকার আছে আমার উপরে। সাগর আফরিনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। তারপর বাকিটা ইতিহাস। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।